1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1938 সালে নড়াইলকে জেলা হিসাবে যুক্ত করা হয়। এখানে রয়েছে বাংলাদেশের অন্যতম চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাসভবন। নড়াইলের ভিতর বয়ে যাওয়া চিত্রা নদীর পাড়ে স্থাপিত ঐতিহ্যবাহী বাধাঘাট, ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ এবং চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা চিত্রা রিসোর্ট। আমাদের খুবই কাছের এবং খুবই পরিচিত দেবাশিস ভাইয়ার আমন্ত্রণে আমার এই নড়াইল যাত্রা। যশোরের মণিহারি সিনেমা হলের সামনে থেকে আমি এবং এনামুল ভাই, যার সাথে আমি যশোর ভ্রমণ করেছি। যশোর ভ্রমণ শেষে নড়াইলগামী একটি বাসে উঠে আমরা নড়াইল আসি। ঘুরে দেখি নড়াইল জেলার কয়েকটি দর্শনীয় স্থান। এরপর নড়াইল থেকে ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে করে আমরা ঢাকায় ব্যাক করি। এই ভিডিওতে আমি আমাদের নড়াইল ভ্রমণের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। চ্যানেলের নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করার। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। 6টার কাছাকাছি সময়ে আমরা যশোরের মণিহার সিনেমা হলের সামনে থেকে নড়াইলগামী বাসে উঠে পড়ি। বর্তমানে পদ্মা সেতুর সাহায্যে খুব সহজেই ঢাকা থেকে নড়াইলে আসা যায়। নড়াইলে আসার জন্য বর্তমানে ট্রেনের সুবিধাও চালু হয়েছে। সন্ধ্যে 7টার একটু পর আমরা নড়াইলের রূপগঞ্জে এসে পৌঁছাই। রূপগঞ্জে নেমে আমরা একটি অটোতে করে চলে যাই নড়াইলের ঐতিহ্যবাহী নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজে। সেখানে বাউল গায়ক সুফি মণ্ডলের একটি কনসার্ট অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় এবং খুবই পরিচিত দেবাশিস ভাই, যার আমন্ত্রণে আমাদের এই নড়াইল ভ্রমণ। দেবাশিস ভাই সহ আমরা সুফি মণ্ডলের কনসার্ট উপভোগ করতে থাকি। আমি তিলকাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার। আমি মন মন্দিরে পূজা দেব, বাউল গায়ক সুফি মণ্ডলের কনসার্ট উপভোগ করে আমরা নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজের কাছের একটি মিষ্টির দোকানে মিষ্টি খাই। মিষ্টিটি খুবই মজার ছিল। সুস্বাদু কিছু উপাদান দিয়ে তৈরি করা মজাদার এই মিষ্টিটি খেয়ে আমরা রওনা দিই নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোর উদ্দেশ্যে। ঘড়ির সময় রাত 9টাও বাজেনি, কিন্তু আশেপাশের সবগুলো দোকানই বন্ধ হয়ে গেছে। আসলে আমি এ পর্যন্ত বাংলাদেশের যতগুলো জেলায় ভ্রমণ করেছি, কোথাও এরকম তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হতে দেখিনি। সেদিক দিয়ে নড়াইল জেলাটা একটু ব্যতিক্রম আমার কাছে লেগেছে। এই নড়াইল জেলায় 8টা থেকে 8:30টার ভিতর সবগুলো দোকানপাটই বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে আমরা একটি অটো নিয়ে চলে যাই নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোতে। এই জেলা পরিষদ ডাকবাংলোতেই আমরা রাত্রি যাপন করেছিলাম। আর এই নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোটি ব্রিজের ঘোড়ায় অবস্থিত। নড়াইল শহরে রাত্রি যাপনের জন্য বেশ কয়েকটি হোটেলও রয়েছে। চাইলে আপনারা নড়াইল শহরে ওই হোটেলগুলোতে রাত্রি যাপন করতে পারেন। সেদিন রাতে আমরা খুব ক্লান্ত থাকায় নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোর ভিতরে ঢুকে রাতের খাবার সম্পূর্ণ করে ঘুমিয়ে পড়ি পরদিন নড়াইল জেলা ভ্রমণের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সবাইকে। নড়াইল থেকে আমাদের পক্ষ থেকে শুভ সকাল। তো আমরা গতকালকে রাত আনুমানিক হচ্ছে 6টা কি 6:30টার দিকে, হ্যাঁ 7টার দিকে আমরা নড়াইলের মাটিতে পা দিই। আর এটার মধ্য দিয়ে আসলে আমার 50টা জেলা আর কি ভ্রমণ কমপ্লিট হয় এই ভাইয়ের সাথে, এনামুল ভাইয়ের সাথে। তো আমরা আসলে আর কি নড়াইল নেমে নড়াইল ভিক্টোরিয়া কলেজে অনুষ্ঠিত একটি বাউল ইয়াতে যাই আর কি, কনসার্টে যাই, যেটা ইতিমধ্যে আমি আপনাদেরকে আর কি দেখিয়েছি। এরপর আমরা আমার এক ক্লোজ বড় ভাই দেবাশিস ভাইয়ের আর কি ডাকবাংলোতে উঠি আর কি। তো আমরা এখন বর্তমানে এই ইয়াতে আছি আর কি, ডাকবাংলোতে আছি। এটা হচ্ছে নড়াইল জেলা পরিষদ ডাকবাংলো।
তো মানে এখন তো আসলে সকাল কয়টা বাজে ভাই? সকাল 7:40। তো এখন আসলে সকাল 7:40 বাজে, আর আমরা ঘুম থেকে উঠে গেছি, আর ভাই হচ্ছে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে, আর আমি এখন আসলে রেডি হই নাই, আমি এখনো ঘুমে আছি। তো আজকে ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে যে মানে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়ে নড়াইলের কয়েকটা দর্শনীয় স্থান ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। সেই পর্যন্ত সকলে আসলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন বলে আমি মনে করি। ভাই কিছু বলবেন? হ্যাঁ বন্ধুরা, শুভ সকাল আপনাদের সবাইকে। আর হচ্ছে অনেক ভাইয়ের হচ্ছে আজকে 50তম জেলা ভ্রমণ, সেজন্য তাকে অনেক অনেক শুভকামনা। তিনি যাতে আরো সামনে আরো অনেক ভ্রমণ করতে পারেন এবং আপনাদের নতুন নতুন ভিডিও উপর দিতে পারেন। আর দেখুন, আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একটি ভিডিও তৈরি করতে কিন্তু অনেক পরিশ্রম লাগে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সবার জন্য শুভকামনা। হ্যাঁ, এটা তো অবশ্যই যে মানে আর যে কোনো ইউটিউবারের ক্ষেত্রে একটা আসলে ভিডিও এডিট করা, তারপরে ওটা আসলে ম্যানেজমেন্ট করে আপলোড করা অনেক মানে আসলে সময় প্লাস মানে আসলে অনেক কষ্ট করতে হয়, যেটা আসলে যারা ইউটিউবার তারাই বলতে পারবে, সে ছোট ইউটিউবার হোক বা বড় ইউটিউবার হোক। হ্যাঁ, এটাই আর কি। তো আসলে আর আমি আর কথা বলে আপনাদের ধৈর্যের পরীক্ষা নিব না। তো ভাইও রেডি হয়েছে, আমিও আসলে রেডি হব, রেডি হয়ে এরপর ঘুরতে যাব ইনশাল্লাহ। সকলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পরেই দেবাশিস ভাইয়া আমাদের জন্য সকালের নাস্তাটি আমাদের রুমে দিয়ে যায়। আর সকালের নাস্তার আইটেম ছিল রুটি, ডিম ভাজি এবং সবজি ভাজি। সকালের নাস্তা সম্পূর্ণ করে রেডি হয়ে বেরিয়ে পড়ি নড়াইল জেলা ভ্রমণের উদ্দেশ্যে। দেবাশিস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ভাই, আমাদের জন্য আসলে এত কিছুর ব্যবস্থা করার জন্য ভাই। না ভাই, আপনি ভাই কালকে আসার পর থেকে আমাদের জন্য অনেক কষ্ট করতেছেন ভাইয়া, ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই সেই নড়াইল জেলা পরিষদ ডাকবাংলো। বর্তমানে এখানে নড়াইলে কর্মরত উচ্চপদস্থ বিভিন্ন সরকারি কর্মকর্তারা অবস্থান করছেন। আমাদের শ্রদ্ধেয় দেবাশিস ভাইয়াও উনাদের মধ্যে একজন। নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোর বাইরে থেকে পায়ে হেঁটে আমরা চলে যাই নড়াইলের বিখ্যাত চিত্রা নদীর পাড়ে। আর এখানে এসেই আমরা প্রাচীন একটি বটগাছ দেখতে পাই, আর এই বটগাছটির পিছনেই অবস্থিত চিত্রা নদী, যে নদীটি নড়াইল জেলার একটি গুরুত্বপূর্ণ নদী এবং অন্যতম দর্শনীয় স্থানও বটে। চলুন দেবাশিস ভাইয়ের কাছ থেকে এই নড়াইলের চিত্রা নদী সম্পর্কে কিছু তথ্য জেনে আসা যাক। চিত্রা নদীর একটা বিশেষত্ব আছে, কারণ আমি বরিশাল এরিয়ার ছেলে, কিন্তু বরিশাল এরিয়ার যে নদীগুলো, এই নদীগুলোতে এতটা পানি প্রবাহ থাকে না, এবং আমাদের অঞ্চলের নদীর একটা সমস্যা আছে, সেটা পার ভাঙে। কিন্তু এই চিত্রা নদীতে আমি যেটা দেখেছি, প্রচুর পানি প্রবাহ এবং গভীরতাও অনেক, এবং এখানে বড় বড় তোমার যে মালবাহী যে শিপগুলো, এগুলো চলাচল করে। কিন্তু নদীটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এই চিত্রা নদীতে ভাঙন নেই। ভাঙন আছে মধুমতি নদীতে, কিন্তু এই চিত্রা নদীতে এমনই একটা নদী, এটা টোটালি নড়াইল শহরের উপকেন্দ্রে অবস্থিত এবং নড়াইল শহরের ভিতর দিয়ে অবস্থিত, যেটা একটা শহরের পুরো সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং শহরটাকে আরও মনোরম, এবং যে বিভিন্ন ধরনের যে যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়নটা এই নদীর মাধ্যমে হয়ে থাকে, সেই চিত্রা নদীটা নড়াইলবাসীর জন্য একটা আশীর্বাদ হয়ে আসছে, যেটা উন্নয়নের একটা নতুন দ্বার উন্মোচন করতেছে। এবং নদীটির দুপারে অসংখ্য বাড়ি রয়েছে, এবং আর একটা বিষয় হলো এই চিত্রা নদীর দুপারে আর একটা ফ্লেভার পাওয়া যায়। সেই ফ্লেভারটা হলো এরকম যে আপনি যখন সুন্দরবনে যাবেন, সুন্দরবনে একটা ফ্লেভার পাবেন। কীরকম, যে বাড়িগুলো ঠিকই আছে নড়াইল, তার আগে একটু বলি, নড়াইল হলো একটা সবুজ গ্রিন শহর। এইখানে প্রচুর গাছপালা রয়েছে, যার ফলে বাড়িগুলো গাছের আড়ালে থাকায় যখনই আপনি রাতে জ্যোৎস্না রাতে নৌকা নিয়ে আপনি বের হবেন, তখন গান হবে, গানের সাথে সাথে দেখবেন আপনি কোথাও আলো পাচ্ছেন না, চতুর্দিকে দেখবেন যে কিছু গাছ মনে হবে যে নদীটার ভিতরে আসলে ঢেকে আছে, একেবারে সম্পূর্ণ যেটা আমরা সুন্দরবন গেলে দেখতে পাই, সেরকম একটা ফ্লেভার আমরা এই নড়াইল চিত্রা নদীতে পাই। এবং এই নড়াইল চিত্রা নদীতে, নদীটি ছোট, নদীটি দূষণমুক্ত না, যার ফলে প্রচুর শুষ্ক এবং মাছ রয়েছে। যদিও পরিতাপের বিষয় যে পানির লেয়ারটা নিচে নামা যাওয়ার ফলে এইখান, যেহেতু নড়াইল শহরটা এখনও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, এটা একটি কৃষি এলাকা,
এইখানে যে পাট পচানোর যে ব্যাপারটা, এই সময়টা এই নদীতে পাট পচানো হয় এবং যার ফলে পাশে যে ছোটো ছোটো নদী আছে এই নদীগুলোতে পাট পচানো হয়। এই পানি দূষণের ফলে তখন কিছু মাছ মারা যায় এবং তখন শুশুককে দেখা যায় না, কিন্তু আপনি এখন এই সিজনে দেখবেন প্রচুর শুশুক এই নদীতে অবস্থান করছে। নড়াইলটা মূলত 3-4টা নদীর অবস্থান, তার ভিতরে সবচেয়ে প্রাণকেন্দ্র হলো চিত্রা, এছাড়া রয়েছে আফরা, হরি নদী, তারপরে মধুমতি, নবগঙ্গা, এই মোটামুটি করে নদী। এই নদী বেষ্টিত এই নড়াইল শহর, এবং নড়াইল শহরটি খুবই ছোট একটি শহর এবং খুবই মনোরম এবং সবুজ শহর। তো নড়াইল শহরে যে আসবেন আপনাদের ভালো লাগবে। এবং আরেকটি বিষয় হলো নড়াইল শহর একটি এখন বাংলাদেশের হাব হয়েছে। দক্ষিণ বাংলার যে প্রবেশ দ্বার যেটা, এটা হয়েছে অনেকটা পদ্মা সেতুর কল্যাণে এবং মধুমতি সেতুর কল্যাণে। আপনারা জানেন যে একমাত্র বাংলাদেশে একমাত্র নদী ব্রিজ রয়েছে যেটা মধুমতি ব্রিজ, সেটা 6 লেন সম্পন্ন, এছাড়া অন্য কোনো ব্রিজ নেই। এই ব্রিজগুলোর ফলে পদ্মা সেতু এবং মধুমতি ব্রিজ হওয়ার ফলে বেনাপোলের থেকে ঢাকার দূরত্ব অনেক অংশে কমে গেছে, অনেক অংশে কমে গেছে। মোটামুটিভাবে 270 বা এর থেকে একটু বেশি, কম বেশি হবে, কারণ এখান থেকে নড়াইল থেকে 71 কিলোমিটার বেনাপোল, নড়াইল থেকে 71 কিলোমিটার বেনাপোল, আর এখান থেকে 151 মেবি ঢাকা। এই মোটামুটিভাবে দূরত্ব, যার ফলে দেখা গেছে যে দক্ষিণবঙ্গের যত গাড়ি আছে এবং যত যাতায়াত ব্যবস্থা আছে এখন নড়াইলকে ব্যবহার করে হচ্ছে। যদিও নড়াইলের ভিতরে রাস্তাটা এখনও খুব বড় হয়নি, যেটার কাজ চলমান, 6 লেন এবং 4 লেনের কাজ চলমান। এইটা যখন সম্প্রসারণ হয়ে যাবে, যে ইন্ডিয়ার সাথে বা নেপালের সাথে যে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে প্রধান রুট এটা হবে, যার ফলে নড়াইল একটা সম্ভাবনাময় জেলা হিসেবে। নড়াইলের চিত্রা নদী পাড়ে থেকে একটি অটো নিয়ে আমরা চলে যাই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাসভবনে, যেটি বর্তমানে জাদুঘর হিসাবে রয়েছে। সবুজে ঘেরা জনপ্রিয় চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাড়িতে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। চলুন চিত্রশিল্পী এস.এম. সুলতান সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এস.এম. সুলতানের আসল নাম হলো শেখ মোহাম্মদ সুলতান, যিনি 10 আগস্ট 1923 সালে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে আধুনিক শিল্পকলা আন্দোলনকে এগিয়ে নিতে যে কয়জন চিত্রশিল্পীর নাম আসে, তার মধ্যে এই চিত্রশিল্পী এস.এম. সুলতান অন্যতম একজন। এস.এম. সুলতান মেমোরিয়ালে প্রবেশের পর একটু সামনে এগিয়ে হাতের ডান দিকে পড়বে এস.এম. সুলতানের সমাধি। তিনি 10 অক্টোবর 1994 সালে মৃত্যুবরণ করেন। তিনি ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসাবেও পরিচিত। এস.এম. সুলতানের সমাধির বিপরীত পাশেই রয়েছে শিল্পীর বাসভবন, যেখানে এস.এম. সুলতান বসবাস করতেন, এবং ওনার বাসভবনের সামনে ওনার একটি ছবি রয়েছে। তিনি ছিলেন যথেষ্ট প্রকৃতি ও প্রাণীপ্রেমী। ওনার বাসভবন ঘুরলেই তা পরিষ্কার। চলুন দেবাশিস ভাইয়ের কাছ থেকে ওনার এই প্রাণীপ্রেম বা প্রকৃতি প্রেম সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। বিশেষ করে বিড়াল, তিনি অনেকগুলো বিড়াল পালতেন। তার পশু প্রেম ছিল না অত্যাধিক, যেটা আসলে না বললেই না, যার পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন ধরনের ফলের গাছ এবং তার বাড়িতে বিড়াল এবং হাঁস মুরগির একটা অভয়াশ্রম ছিল। বিশেষ করে তার অনেকগুলো বিড়াল ছিল, যে বিড়ালগুলোকে তিনি পরম যত্নে এবং তিনি লালন পালন করতেন। এস.এম. সুলতানের বাসভবনের ঠিক পিছনেই রয়েছে এস.এম. সুলতানের আঁকা কয়েকটি ছবি নিয়ে একটি চিত্রশালা। এই চিত্রশালায় শিল্পী এস.এম. সুলতানের আঁকা অনেকগুলো ছবি সংরক্ষিত আছে, যদিও ছবিগুলো রেপ্লিকা, অর্থাৎ এগুলো আসল ওনার আঁকা ছবি নয়, তবে রেপ্লিকাগুলো দেখে মনে হচ্ছিল ওনারই আঁকা ছবি। চিত্রশালা পরিদর্শন শেষে ওখান থেকে বের হয়ে নদীর সাইড, অর্থাৎ চিত্রা নদীর সাইডে একটি নৌকা রাখা আছে। এই নৌকাটি খুবই স্পেশাল। নৌকাটি সম্পর্কে কিছু তথ্য চলুন দেবাশিস ভাইয়ের কাছ থেকে শুনে আসি। ক্রীড়া সংস্কৃতি মুক্তিযুদ্ধ, এই তিনে নড়াইল সমৃদ্ধ, এই স্লোগানকে সামনে রেখে নড়াইল জেলায় মূলত যে তার যে কার্যকলাপ এটা ফুটে উঠতেছে। নড়াইল জেলায় অনেক গুণী মানুষের জন্মগ্রহণ করেছেন, তার মধ্যে এস.এম. সুলতান
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত উদয় শঙ্কর, তারপরে নিহার রঞ্জন গুপ্ত, বিজয় সরকার, মুসলিম উদ্দিন বয়াতি সহ অসংখ্য গুণী মানুষের জন্মস্থান নড়াইল। নড়াইল এমন একটি জেলা, এই জেলা আসলে গুণী মানুষের শেষ নেই, মানে অনেক 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 গুণী মানুষ। যা হোক, তার মধ্যে উল্লেখযোগ্য আজকে আমরা অবস্থান করতেছি নড়াইল জেলার এস.এম. সুলতানের যে বাড়ি, যিনি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী এস.এম. সুলতান, তার বাড়িতে মূলত আজকে আমরা অবস্থান করতেছি। তার আমরা অলরেডি মিউজিয়ামটি ঘুরে দেখেছি। এখন আমরা অবস্থান করতেছি নড়াইল, তিনি যেই নৌকাটায় করে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন সেই নৌকাটার সামনে আমরা অবস্থান করতেছি। এস.এম. সুলতান, আপনারা জেনে থাকবেন যে এস.এম. সুলতান মূলত তিনি বাংলাদেশের সংস্কৃতি বা বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য এইটাকে বিশ্ব দরবারে তিনি তুলে ধরেছেন। তিনি তার বিখ্যাত চিত্রকর্ম চরদখল, প্রথম বৃক্ষরোপণ সহ তিনি অসংখ্য তিনি চিত্রাঙ্কন করেছেন। তার চিত্রাঙ্কনের মূল বিষয়টা ছিল কৃষক এবং শ্রমজীবী মানুষদেরকে নিয়ে তার যে চিত্রকর্মটা। এর ভিতরে উল্লেখযোগ্য ছিল পেশিবহুল, মানে কৃষকরা যে সংগ্রাম করে নিজেকে কিভাবে টাকা টিকিয়ে রাখে, সভ্যতার সাথে কিভাবে তারা ক্রমবিকশিত হচ্ছে, সেই ধারায় তিনি তার মূলত চিত্রাঙ্কনগুলো করতেন। তিনি তার চিত্রাঙ্কনের স্বীকৃতি স্বরূপ তিনি দুটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন, মানে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার বাংলাদেশ স্বাধীনতা পুরস্কার, তারপরে তিনি 21শে পদক, এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। এই মহান ব্যক্তি তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও তিনি একটি ডিগ্রি পুরস্কার পেয়েছেন। পাশাপাশি তিনি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তিনি অনেক পুরস্কার পেয়েছেন। তিনি এই মহান ব্যক্তি, মূলত তার ডাকনাম ছিল লাল মিয়া, পরবর্তীতে তিনি এস.এম. সুলতান নামে বিশ্ববিখ্যাত হয়। তিনি গ্রামীণ একটি জনপদে তিনি বসবাস করতেন। এই জায়গাটা খুবই একটা গ্রামীণ একটা জনপদ ছিল। এখানে চিত্রাঙ্কনকে তিনি সবার মধ্যে সহজলভ্য করার জন্য তিনি রং উৎপাদন সহ রংকে কিভাবে সহজলভ্য করা যায়, রংকে কিভাবে, বিদেশি রঙের দাম বেশি, যে রংটাকে কম দামে কিনলে কীভাবে কী করা যায়, এইটাকে তিনি যেমন হাইড্রোজেন পারক্সাইড মিলিয়ে এবং আরও কয়েকটি যৌগ, এই রাসায়নিক উপাদান মিলিয়ে তিনি রং তৈরি করতেন। এরপরে তিনি বিভিন্ন ছোটো ছোটো শিশুদেরকে তিনি চিত্রাঙ্কন শেখাতেন। তিনি ছোটো ছোটো শিশুদের খাবার দিতেন। তারপরে তার বাড়িতে যে তিনি মূলত প্রকৃতিপ্রেমী এবং পশুপ্রেমী ছিলেন, তার বাড়িতে প্রচুর তোমার বিড়াল এবং অন্যান্য পাখিদের তোমার আনাগোনা ছিল। দেখা যায় যে তিনি তার যে ক্যাম্পাসের ভিতরে তিনি অনেক ফলের গাছ লাগাতেন। সেই ফলের গাছ থেকে তিনি কখনো ফল পারতেন না। এর কারণটা ছিল একটাই, যে ফলের সংকট যখন দেখা দেয় তখন পাখি খাবে কি। তিনি ছিলেন মূলত প্রকৃতিপ্রেমী এবং পশুপ্রেমী। এই ফলশ্রুতিতে তিনি কখনো গাছ থেকে ফল পাড়তে দিতেন না কাউকে। তিনি পাখিদের জন্য এইভাবে তিনি ফল করতেন। আসলে এই সকল বিষয়ে আপনারা বিস্তারিত যদি জানতে চান, সেক্ষেত্রে আদম সুরত, তারেক মাসুদের আদম সুরত নামে একটা ভিডিও আছে, একটা ডকুমেন্টারি আছে, ওইটা যদি আপনি দেখেন তাহলে আপনারা স্পষ্ট ধারণা পাবেন। যা হোক, নড়াইলের এই কীর্তিমান ব্যক্তি তিনি 1923 সালে মূলত জন্মগ্রহণ করে 1994 সালে তিনি ইহলোক বা দেহ ত্যাগ করেন। এবং তিনি মূলত আজকে বাংলা না, পুরো সমগ্র বিশ্বে তিনি একজন উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত। ধন্যবাদ। এই নৌকাটি চিত্রশিল্পী এস.এম. সুলতান ব্যবহার করতেন এবং বাচ্চাদের এই নৌকাতে করে ড্রয়িং অর্থাৎ চিত্রাঙ্কন শেখাতেন। এই নৌকাটিতে করে চিত্রা নদী ঘুরে ঘুরে বাচ্চাদেরকে ড্রয়িং শেখাতেন চিত্রশিল্পী এস.এম. সুলতান। নৌকাটি বর্তমানে দর্শনার্থীদের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। আপনারা যদি কেউ চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাসভবন বেড়াতে আসেন, সেক্ষেত্রে বাসভবনের পিছন সাইডে রাখা এই নৌকাটি অবশ্যই দেখে যাবেন। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি মূলত রক্তচন্দন গাছ। আপনারা যদি কেউ পুষ্পা সিনেমাটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন এই রক্তচন্দন গাছ কাকে বলে। পুষ্পা সিনেমা পুরোপুরি তৈরি করা হয়েছে এই রক্তচন্দন গাছের উপর। আর এই রক্তচন্দন গাছের অল্প একটু ডালের দামও কিন্তু অনেক টাকা। আর আমার হাতে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সেই রক্তচন্দনের বীজ।
সেই কোটি টাকার রক্তচন্দনের গাছ দেখে আমরা সত্যি বিস্মিত হলাম। গাছপালায় ঘেরা উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ চিত্রশিল্পী এস.এম. সুলতানের বাসভবন ভ্রমণ শেষে আমরা চলে যাই নড়াইল জেলার আরও একটি দর্শনীয় স্থান বাধাঘাট। এস.এম. সুলতান মেমোরিয়ালের সামনে থেকে একটি অটোতে করে আমরা সরাসরি বাধাঘাট চলে যাই। এস.এম. সুলতান মেমোরিয়াল থেকে 5 মিনিটের দূরত্বে অবস্থিত বাধাঘাটের ঠিক বাম পাশেই রয়েছে একটি মন্দির, আর ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন বাধাঘাট। বাধাঘাটটি একদম চিত্রা নদীর পাড়ে অবস্থিত। অনেক বছর আগে জমিদারদের তৈরি করা এই ঐতিহাসিক বাধাঘাটটি নড়াইল জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দর্শনীয় স্থান। পরন্ত বিকেলে অনেক নড়াইলবাসী এই বাধাঘাট থেকে চিত্রা নদী ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন। এই ঘাটটি রোমান স্থাপত্যের আদলে নির্মিত। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর ও কমলাকান্তের উইল গ্রন্থে এই বাধাঘাটের কিছু চিহ্ন দেখতে পাওয়া যায়। এই বাধাঘাটটি যারা নির্মাণ করেছেন ওনাদের বাড়ি ছিল নড়াইল শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। 1951 সালের পর ধীরে ধীরে তারা দেশান্তরী হতে থাকেন, কিন্তু ফেলে যান তাদের কারুকার্য করা বিশাল প্রাসাদ, ভিক্টোরিয়া কলেজ ও চিত্রা নদীর তীরে নির্মিত এই বাধাঘাট। তারা প্রায় সবাই যখন দেশান্তরী হয়ে যান, এরপর তাদের ফেলে যাওয়া জমিদার বাড়িটি লুটপাটের শিকার হয়। 1983 থেকে 84 সালে সরকারি নিলামে তা বিক্রিও হয়ে যায়। এখন সেখানে গড়ে উঠেছে পুলিশ লাইন, সরকারি শিশু সদন। নড়াইল জেলা ভ্রমণে আসলে অবশ্যই এই নড়াইল বাধাঘাটটি ঘুরে যাবেন। এখানে ইতিহাস ও ঐতিহ্যের এক বিশাল ছোঁয়া রয়েছে। ঐতিহাসিক নড়াইল বাধাঘাটের পাশেই রয়েছে নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ। নড়াইল গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজের এই মাঠেই গত রাতে আমরা এসেছিলাম এবং বাউল গায়ক সুফি মণ্ডলের একটি কনসার্ট উপভোগ করেছিলাম। আজ বাধাঘাট ভ্রমণ শেষে আমরা আবারও এখানে আসি। বাধাঘাট থেকে 1 মিনিট পায়ে হেঁটেই এখানে আসা যায়। 1886 সালে স্থানীয় জমিদারের প্রচেষ্টায় এখানে এই ঐতিহ্যবাহী কলেজটি প্রতিষ্ঠিত হয়। 1980 সালে কলেজটিকে সরকারিকরণ করা হয়। এরপর থেকে কলেজটির নাম নড়াইল সরকারি গভর্নমেন্ট ভিক্টোরিয়া কলেজ। ঐতিহাসিক নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ঘোরা শেষে আমরা একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে চলে যাই নড়াইল জেলার আরও একটি দর্শনীয় স্থান চিত্রা রিসোর্টে। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে ব্যাটারি চালিত অটোতে করে আমরা 15 থেকে 20 মিনিটের একটি শর্ট জার্নি শেষ করে পৌঁছে যাই চিত্রা রিসোর্টে। তো এটি হচ্ছে চিত্রা রিসোর্টে ঢোকার মেইন গেট। মেইন গেট থেকে জনপ্রতি 50 টাকার এন্ট্রি ফি দিয়ে আমরা চিত্রা রিসোর্টের ভিতরে প্রবেশ করি এবং ঘুরে দেখি চিত্রা রিসোর্ট। সবুজ গাছপালায় ঘেরা চিত্রা নদীর পাড়ে অবস্থিত চিত্রা রিসোর্ট নিয়ে আমি পরবর্তী ভিডিওটি আপলোড করব ইনশাল্লাহ। আপনাদের কারো চিত্রা রিসোর্ট সম্পর্কে ইন্টারেস্ট থাকলে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। চিত্রা নদীর পাড়ে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা বেরিয়ে আসি নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোর উদ্দেশ্যে। ঘড়িতে তখন প্রায় 2টার কাছাকাছি। চিত্রা রিসোর্ট থেকে বের হয়ে কোনো ট্রান্সপোর্ট না পাওয়ায় আমরা পায়ে হেঁটে মেন রোডের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। আপনারা যদি কেউ চিত্রা রিসোর্ট আসেন তাহলে আমি সাজেস্ট করব গাড়ি রিজার্ভ নিয়ে আসার জন্য, তা না হলে আপনারা আমাদের মতো একটু বিড়ম্বনায় পড়তে পারেন। মেন রোড থেকে একটি অটো চালিত ভ্যান নিয়ে আমরা সরাসরি চলে যাই নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোতে এবং সেখানে আমাদের দুপুরের খাবার সম্পূর্ণ করি এবং বিকেল 4:46-এর ট্রেনে ঢাকায় ব্যাক করি। নড়াইল জেলা পরিষদ ডাকবাংলোর পাশে রয়েছে একটি টেনিস কোর্ট। এই টেনিস কোর্টটির সংস্কারের জন্য 21-22 অর্থ বছরে 2 লক্ষ টাকা দেওয়া হয়। 2022 সালে এটি কি সংস্কার করা হলো যে 2025 অর্থাৎ 3 বছরের মাথায় এটির এরকম বেহাল দশা হয়, আমি ঠিক বুঝতে পারছি না। আপনারা যদি কেউ বুঝতে পারেন তাহলে কমেন্ট বক্সে
জানাতে পারেন। দেবাশিস ভাইয়ের সাথে দুপুরের খাবার সম্পূর্ণ করে আমরা ঢাকার ট্রেন ধরার উদ্দেশ্যে নড়াইল রেলওয়ে স্টেশনে রওনা হই ব্যাগ গুছিয়ে। আসলে আমাদের নড়াইলকে বিদায় জানানোর সময় হয়ে গেছে এবারের মতো। আর আসলে যেমনটা বললাম যে এবার আর কি আমরা নড়াইলে যেখানে রাত্রি যাপন করেছি জেলা পরিষদ ডাকবাংলো, আসলে মানে আমাদের প্রিয় দেবাশিস ভাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও আমাদের জন্য আর কি এত কিছুর ব্যবস্থা করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ তোমাদের জন্য কিছু করতে পারি না ভাই। আরে ভাই কি বল, সারা দিন তো টাইম দিবেন ভাই, সারা দিন তো টাইম দিবেন ভাই, সারা দিন টাইম দিবেন ভাই। জি ভাই ইনশাআল্লাহ ঠিক আছে, ভালো থাকো সবাই আর আমার জন্য দোয়া করবা ভাই। আমাদের শ্রদ্ধেয় দেবাশিস ভাইকে বিদায় জানিয়ে আমরা একটি ব্যাটারি চালিত ভ্যান নিয়ে রওনা হয়েছিলাম নড়াইল রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। যেতে সময় লেগেছে আনুমানিক 10 মিনিটের মতো। আর নড়াইল রেলওয়ে স্টেশনে এসেই আমরা অবাক হয়ে যাই নড়াইল রেলওয়ে স্টেশনের সৌন্দর্য দেখে। নড়াইল রেলওয়ে স্টেশনটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো। গাড়ি পার্কিংয়ের আলাদা জায়গা সহ প্রবেশ এবং বের হওয়ার আলাদা রাস্তা এবং আরও বিশেষ কিছু সুবিধা রয়েছে এই নড়াইল রেলওয়ে স্টেশনে। অর্থাৎ একটি আদর্শ রেল স্টেশনে যে সকল সুবিধা থাকার কথা সে সুবিধাগুলোর সব কয়টাই মোটামুটি দেয়া হয়েছে এই নড়াইল রেলওয়ে স্টেশনে। আসলে আমি এ পর্যন্ত বাংলাদেশে যতগুলো জেলা ভ্রমণ করেছি সে ভ্রমণের বেশিরভাগ অংশই ছিল ট্রেনে। এর সুবাদে আমি বাংলাদেশের অনেকগুলো রেলওয়ে স্টেশনই গিয়েছি, কিন্তু এই নড়াইল রেলওয়ে স্টেশনের মতো এত পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন বাদে আমি একটাও দেখিনি। কক্সবাজার রেলওয়ে স্টেশনও অনেকটা ময়লা, কিন্তু এই নড়াইল রেলওয়ে স্টেশন কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকেও যথেষ্ট পরিষ্কার বলে আমার কাছে মনে হয়েছে। এমন গুছানো ও পরিপাটি রেলওয়ে স্টেশনের মতো বাংলাদেশের সবগুলো রেলওয়ে স্টেশন হোক, এটাই আমার প্রত্যাশা। আমাদের ঢাকা অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি 4:45-এ আসার কথা থাকলেও কিছুটা বিলম্ব হয়েছে। বিকেল 4:45 পরিবর্তে 5:11 আমাদের ঢাকা অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি নড়াইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। এরই মাধ্যমে শেষ হয় আমাদের নড়াইল ভ্রমণ। সব কিছু ঠিক থাকলে এই রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি পদ্মা সেতু হয়ে সন্ধ্যা 7টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো জেলায় নতুন কোনো দর্শনীয় স্থানে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আবেশ ইন্তেশার অনেক আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।